আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আমি কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকগুলো আগামী দিনে ভালো ডিভিডেন্ড দিতে পারে এবং প্রতিটা স্টকে ডিসেম্বর ক্লোজিং, যেহেতু ডিসেম্বর ক্লোজিং স্টকগুলো অলরেডি ডিভিডেন্ড দেওয়া আরম্ভ করছে। কয়েকটা ডিভিডেন্ড দিয়েও দিয়েছে, রেকর্ড ডেট শেষ হয়ে গেছে। তো সেদিক বিবেচনা করে আপনারা এই স্টকগুলোতে, যেহেতু মার্কেট খুব বেশি ভালো অবস্থায় নাই, ক্যাপিটাল গেইন করার মতো পরিস্থিতিতে নাই, সেক্ষেত্রে এই স্টকগুলো দেখতে পারেন আপনারা। ডিভিডেন্ডের জন্য খুবই ভালো স্টক। তো প্রথমে আমি যে স্টকটা নিয়ে বলবো, ট্রাস্ট ব্যাংক। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ট্রাস্ট ব্যাংক। সেটার প্রাইস এই মুহূর্তে 21 টাকা 80 পয়সা। তার পি হচ্ছে 5.72, খুবই কম। কোয়ার্টার থ্রিতে তার ইপিএস হচ্ছে 1 টাকা 39 পয়সা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে এনওএফসি 24 টাকা 60 পয়সা। পার শেয়ারের এগেনস্টে তার কাছে 24 টাকা 60 পয়সা আছে কোয়ার্টার থ্রি পর্যন্ত। 2023 সালে সে 8% স্টক, 12% ক্যাশ, মানে 20% দিয়েছে সে। এই মুহূর্তে তার শেয়ারের প্রাইস হচ্ছে 21 টাকা 80 পয়সা। তো এই দিক বিবেচনা করে শেয়ারটাতে যদি আপনারা এখানে যারা এন্ট্রি নিতে চাচ্ছেন, বাইসেল আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন। এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বাইসেলগুলো সম্পন্ন করবেন। কিন্তু এই স্টকটাতে ঝুঁকি কম, মানে এন্ট্রি নিলে ঝুঁকি কম। এই মুহূর্তে আপনার মূল টাকাটা সেভ করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রফিট টেক করার পরিস্থিতি এখন নাই মার্কেটে। প্রফিট এই মুহূর্তে মানে ক্যাপিটাল গেইন করবে এরকম পরিস্থিতি মার্কেটে তৈরি হয় নাই। তো সুতরাং ডিভিডেন্ড বেজ স্টকগুলোতে থেকে যদি ক্যাপিটাল গেইন হয় ভালো, না হলে ডিভিডেন্ড আছে, ডিভিডেন্ডকে কেন্দ্র করে এই স্টকগুলোতে এন্ট্রি নেওয়া যেতে পারে। এবং ট্রাস্ট ব্যাংক এখন যেখানে আছে, এখান থেকে যে কোনো মুহূর্তে যে কোনো অনেক দিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফসে প্রায় 25 সালের নভেম্বর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সে 6 মাস একই জায়গায় বসে আছে। কিন্তু ট্রাস্ট ব্যাংক গত 6 মাস একই জায়গায় বসে আছে, পড়তেছে না, উঠতেছে না। হয়তো 2% বাড়তেছে, 2% কমতেছে, এই মধ্যে চলতেছে। যে কোনো মুহূর্তে ভালো কিছু হতে পারে বলে আমি মনে করি ক্যাপিটাল গেইনের জন্য। এছাড়া তো আপনাকে ডিভিডেন্ড তো আপনাকে সেভ রাখতেছে। এরপর যে স্টকটা নিয়ে বলবো, এমটিবি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এটাও ট্রাস্ট ব্যাংকের মধ্যে অনেক ভালো একটা স্টক। তার শেয়ারের প্রাইস এই মুহূর্তে 11 টাকা 70 পয়সা। ফি হচ্ছে 5.04। Q3-তে তার ইপিএস হচ্ছে 2 টাকা 7 পয়সা। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 46 টাকা 27 পয়সা। পার শেয়ারের এগেনস্টে এমটিবিতে 46 টাকা করে আছে, 46 টাকা 27 পয়সা কোয়ার্টার থ্রি পর্যন্ত আছে। সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে গত বছর 2023 সালে। এখনও সে ডিভিডেন্ড ঘোষণা করে নাই। ট্রাস্ট ব্যাংকও ডিভিডেন্ড ঘোষণা করে নাই। তো এই স্টকটাও এখন যেখানে আছে, মার্কেট যেহেতু কারেকশানে ছিল ইন্ডেক্সটা, সে কারণে সেটার প্রাইস কিছুটা আপ হয়েছে, কিন্তু এমটিবি কিছুটা আপ হয়েছে, তারপর ডাউনে চলে আসছে এখন। তো এই ডিভিডেন্ডকে কেন্দ্র করে এই স্টকটাতে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ থাকতে পারে। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যমুনা ব্যাংক। ফি হচ্ছে 3.09। Q3-তে তার ইপিএস হচ্ছে 1 টাকা 20 পয়সা। আর এনওএফসি হচ্ছে 61 টাকা 37 পয়সা। এর আগে যে দুটো ব্যাংকের কথা বলছিলাম, ট্রাস্ট ব্যাংক এবং এমটিবি, তার থেকে যমুনা ব্যাংকের কাছে ক্যাশের পরিমাণ অনেক বেশি। পার শেয়ারের এগেনস্টে 19 টাকা 30 পয়সার এগেনস্টে তার কাছে আছে 61 টাকা 37 পয়সা যমুনা ব্যাংকে। 2023 সালে সে ডিভিডেন্ড দিয়েছে 8.5% স্টক, 17.50, 17.5% ক্যাশ। প্রায় কত পার্সেন্ট? 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 পয়েন্ট, 27 পয়েন্টের মতো সে ক্যাশ এবং স্টক মিলিয়ে দিয়েছিল। এবারও সে অনেক বেশি দিতে পারে। এবার সে 30-35%ও দিতে পারে বলে আমি মনে করি, যেহেতু তার কাছে প্রচুর ক্যাশ আছে এবং তার ইপিএসটাও গতবারের তুলনায় ভালো। তো এই ধরনের স্টকে এন্ট্রি নিলে 100% সেফ জোনে থাকা যায় এই মুহূর্তে। যমুনা ব্যাংক সেদিক বিবেচনা করে খুবই ভালো একটা স্টক এবং ডিভিডেন্ডের দিক থেকে অনেক ভালো। আমি শেষে একটা ব্যাংক নিয়ে কথা বলবো, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই স্টকগুলোতে ডিভিডেন্ড বেস শেয়ারে কেন আপনারা এন্ট্রি নেবেন। শেষ মুহূর্তে আমি একটা স্টক নিয়ে বললে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সিটি ব্যাংক। 22 টাকা 60 পয়সা এই মুহূর্তে। ফি হচ্ছে 5.06। Q3-তে তার ইপিএস হচ্ছে 1 টাকা 49 পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 42 টাকা 38 পয়সা।
পাশের এগেনস্টে তার কাছে 42 টাকা 38 পয়সা করে আছে। সিটি ব্যাংকে 10% ক্যাশ দিয়েছিল, 15% 10% স্টক এবং 15% ক্যাশ 2023 সালে 25% সে ক্যাশ এবং স্টক মিলিয়ে ডিভিডেন্ড দিয়েছে। তার শেয়ারটার প্রাইস এই মুহূর্তে 22 টাকা 66 পয়সা। এবারে সে আরও ভালো ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে, কারণ ব্যাঙ্কগুলো মোটামুটি এবার ভালো ডিভিডেন্ড দিচ্ছে, যেমন উত্তরা ব্যাংক, ইবিএল। তো সেদিক বিবেচনা করে সিটি ব্যাংকের প্রাইস 22 টাকা 60 আছে। সে গতবার দিয়েছে 25%, এবার আমি আশা করি আরও ভালো দিবে, যেহেতু তার ইপিএসের গ্রোথ আছে এবং নেট অপারেটিংও তার কাছে খুব ভালো আছে। তো সেদিক বিবেচনা করে সিটি ব্যাংকটা এখানে প্রত্যেকটা স্টকে ভালো। আপনি ট্রাস্ট ব্যাংক বলেন, এমটিবি বলেন, যমুনা ব্যাংক বলেন, সিটি ব্যাংক বলেন, তো সিটি ব্যাংকটা আপনারা দেখতে পারেন। এরপরে যে ব্যাংকটা সেটা হচ্ছে পূবালী ব্যাংক, অনেক পুরনো ব্যাংক। পি হচ্ছে তার অনেক কম, 2.70। এই শেয়ারটা শুধু ইয়ের জন্য না এই মুহূর্তে, কী বলে, শুধু যে আপনি ডিভিডেন্ড খাবেন সেজন্য না, এটা ট্রেডিংয়ের জন্য এই মুহূর্তে সুইটেবল জায়গায় আছে। যদি আরেকটু নিচে আসে তার পি আরও কমে যাবে। এখন তো 2.70 আছে, তো হয়তো দেখা গেছে 2.20-তে চলে আসবে, 2-এ চলে আসবে। তখন আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে মনে এই স্টকটাতে এন্ট্রি নিতে পারবেন। ট্রেডিংয়ের জন্য নেওয়া যেতে পারে। যেভাবে সে পড়ছে এবং ভলিউম করে নাই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে ভলিউম করে না, ভলিউম না করে করে নিচে চলে আসছে। তার সমস্ত কিছু ভালো। Q3-তে তার ইপিএস হচ্ছে 3 টাকা 65 পয়সা। নেট অপারেটিং হচ্ছে তার কাছে 60 টাকা 30 পয়সা। সে 2023 সালে ডিভিডেন্ড দিয়েছে পূবালী ব্যাংক 12.50 পয়সা, 12.5% স্টক, 12.5% ক্যাশ, 25% সে ক্যাশ এবং স্টক দিয়েছে। তার শেয়ারের প্রাইস এই মুহূর্তে 27 টাকা এবং সে আরেকটু নিচে আসার সম্ভাবনা আছে। যদি আসে, যেহেতু তার পি ইর সাথে মিলতেছে না, পি যদি তার 1-2-এ চলে আসে, তখন আপনি নিশ্চিন্তে মনে এখানে এন্ট্রি নিতে পারেন। একেবারে 90% সেফ জোনে স্টকটা আছে আমি মনে করি এই মুহূর্তে। যদিও তো ডাউন ট্রেন্ডটা নিচের দিকে আছে, একটু 1-2টা সবুজ ক্যান্ডেল করলেই কিন্তু এখানে একটা সাপোর্ট হয়ে যাবে এবং সেখান থেকে ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে পূবালী ব্যাংক। আমি এখানে ট্রাস্ট ব্যাংক, এমটিবি, যমুনা ব্যাংক, সিটি ব্যাংক এবং পূবালী ব্যাংক নিয়ে আলোচনা করলাম। এই প্রত্যেকটা ব্যাংক 2023 সালে ডিভিডেন্ড দিয়েছিল খুবই ভালো। ট্রাস্ট ব্যাংক দিয়েছিল 12% ক্যাশ, 8% স্টক, এমটিবি দিয়েছিল 10% ক্যাশ, যমুনা ব্যাংক দিয়েছিল 8.5% স্টক, 17.5% ক্যাশ। শেয়ারের প্রাইস এই মুহূর্তে 19 টাকা 30। এমটিবি হচ্ছে 11 টাকা 70 আর ট্রাস্ট ব্যাংক হচ্ছে 21 টাকা 80। সিটি ব্যাংকের 22 টাকা 60-এর এগেনস্টে সে এই মুহূর্তে ক্যাশ দিয়েছিল 10%, 15% 10% স্টক, 15% ক্যাশ 2023 সালে। আর পূবালী ব্যাংক দিয়েছিল 27 টাকা, এই মুহূর্তে 27 টাকা 30-এর এগেনস্টে 12.5% ক্যাশ, 12.5% স্টক। এ হচ্ছে মোটামুটি ব্যাঙ্কগুলো এবং প্রত্যেকটা ব্যাংকে ভালো, প্রতিটা ব্যাংকেই ভালো ডিভিডেন্ড দিচ্ছে। ডিভিডেন্ড বেস শেয়ারে সেফ জোনে থাকার জন্য এই স্টকগুলো খুবই ভালো। এখন আমি যে স্টকটা নিয়ে কথা বলবো, যে এরা অলরেডি ডিভিডেন্ড দিয়ে দিছে, তার রেকর্ড ডেটে শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে প্রাইম ব্যাংক। এখানে কি হয়েছে সেটা আমি একটু বলি, তাহলে এই শেয়ারগুলোতে আপনারা কেন একটু চয়েস করতে পারেন সেটা আমি বলবো। এই প্রাইম ব্যাংকের এই মুহূর্তে প্রাইস হচ্ছে 21 টাকা 30 পয়সা, ঠিক আছে। অক্টোবর, এটা ভালো করে বোঝার চেষ্টা করুন, অক্টোবর 31 তারিখে তার শেয়ারের প্রাইস ছিল 22 টাকা 50 পয়সা, আর ফেব্রুয়ারি 2 তারিখে সর্বোচ্চ সে উঠছে 25 টাকা 50 পয়সা, ঠিক আছে। সে 2.5% দিছে স্টক আর 17.5% দিছে ক্যাশ। 17, 18, 19, 20% সে ক্যাশ এবং স্টক দিছে, ঠিক আছে। আপনি কেউ যদি প্রাইম ব্যাংক অক্টোবরের 31 তারিখে কিনে থাকে 22 টাকা 50 পয়সা এই রেটে, তাহলে সে কিন্তু তেমন কোনো লসে করে নাই, অলরেডি সে 15% লাভে আছে। এখানে কিন্তু সে 15% প্রাইম ব্যাংকে লাভে আছে এবং এখন তো 21 টাকা আপনারা দেখছেন 30, সে কিন্তু রেকর্ড ডেটের পরের দিন যখন শেয়ারটার প্রাইস পড়ে গেছে অ্যাডজাস্টমেন্টের কারণে, তখন কিন্তু সে 21 টাকা 70, 80, 22 টাকা পর্যন্ত কিন্তু ছিল। ওই জায়গায় যদি আপনি সেল করে দিতেন, আপনি ফেব্রুয়ারিতে 22 টাকা 50 পয়সা, অক্টোবরে 22 টাকা 50 পয়সা কিনছেন, আর আপনি ডিভিডেন্ড খাওয়ার পরে 22 টাকা যদি আপনি সেল করে দিতেন, তাহলে আপনার 1%ও লস হতো না, আপনি এই 20%-এ প্রফিট পেয়ে যেতেন। আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন, কারণ শেয়ারগুলা যখন ডিভিডেন্ড দেয় তখন সে অ্যাডজাস্টমেন্টের কারণে প্রাইস আপ করে রেকর্ড ডেটের পরের দিন। তো সেটা প্রাইম ব্যাংক করছে, ও সব ব্যাংকে করে, এটা শুধু যে প্রাইম ব্যাংকের বেলায় তা না, সব ব্যাংক না, সব স্টকেই ডিভিডেন্ডের রেকর্ড ডেটের পরের দিন নো লিমিট প্রাইস থাকে, যার কারণে প্রাইসগুলো অনেক নিচে চলে আসে। যারা ভালো ডিভিডেন্ড দেয় তাদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হয়।
তো অক্টোবরের 31 তারিখে কেউ যদি 22 টাকা শেয়ারটা কিনতো 22 টাকা 50 পয়সা, সে কিন্তু এখন ডিভিডেন্ড খাওয়ার পরে 20% ডিভিডেন্ড খাওয়ার পরে তারপরের দিন রেকর্ড ডেটের পরের দিন সে কিন্তু 22 টাকা সেল দিতে পারতো, মানে এখানে 50 পয়সা তার লস হতো ক্যাপিটাল গেইনের যদি আমি চিন্তা করি, কিন্তু ওই দিক দিয়ে সে 20% কিন্তু ক্যাশ পেত। আমি 20% ধরতেছি না, আমি যদি 15% ধরি, এখানে 15% আপনি সেল করে এখন আপনি জুন ক্লোজিং স্টকগুলোতে 2-3টা স্টকে যদি আপনি ঢুকে যেতেন, ওইখান থেকে আপনি 20% পেয়ে যেতেন, তাতে আপনার কিন্তু 30-35% কিন্তু হয়ে যাবে। মার্কেটকে এইভাবে চিন্তা করতে হবে, শুধু ওই জাং শেয়ারের দিকে দৌড়ায় ক্যাপিটাল গেইন তো কোনো দিনে হয় না, আরও বেশি সমস্যা তৈরি করে। পোর্টফোলিওতে একটা যদি খারাপ স্টক থাকে, সিস্টেমে আপনার ভালো স্টকগুলো এমনভাবে সিস্টেম করে আপনার খারাপ স্টকটার প্রাইস ডাউন করে দেওয়া হয় যাতে আপনি ভালো স্টকে পোর্টফোলিওর ভালো স্টকগুলো সেল করে দিয়ে খারাপ স্টকে অ্যাভারেজ করতে করতে নিচে চলে যান। এক সময় আপনার সমস্ত টাকা কিন্তু খারাপ স্টকের পিছনে চলে যায়, আর ভালো স্টক আপনার কাছে থাকে না, কারণ ভালো স্টকের প্রাইস খুব আস্তে আস্তে বাড়ে, অথবা এক জায়গায় বসে আছেন আপনি, কিন্তু আপনার খারাপ স্টকে এন্ট্রি নেওয়ার কারণে তার প্রাইসটা অনেক নিচে নেমে গেছে। তখন আপনি কী করেন, ভালো স্টকটাকে হয় কিছু লাভ হলে সেল করে দেন, না হলে সমান সমান থাকলে সেল করে দেন। সেল করে দিয়ে কী করেন আপনারা, ওই খারাপ স্টকটা 2-3টা স্টক আছে ওগুলোতে অ্যাভারেজ করতে থাকেন, অ্যাভারেজ করতে থাকেন আর নিচে পড়তে থাকে, অ্যাভারেজ করতে থাকেন নিচে পড়তে থাকে, এভাবে পড়তে পড়তে এক সময় আপনার ওই টাকা আর মূল টাকাটা আর পাওয়া যায় না। আপনাদেরকে একটা বিষয় আপনাদের পোর্টফোলিওর দিকে খেয়াল রাখবেন, আমার এই কথাটা মিলে কিনা, সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওতে যদি 5টা জাঙ্ক স্টক থাকে, সবার বেশিরভাগ পোর্টফোলিওতে জাঙ্ক স্টকে, কারণ জাঙ্ক স্টকের কথা বলতেছি, বেশিরভাগ পোর্টফোলিওতে জাঙ্ক স্টক থাকে। তো আপনার পোর্টফোলিওতে যদি 5টা জাঙ্ক স্টক থাকে, খারাপ স্টক থাকে, আপনি দেখবেন কোনোটা 10% বাড়ছে, কোনোটা 10% কমছে, কোনোটা 15% বাড়ছে, কোনোটা 5% কমছে। ওভারঅল পোর্টফোলিওতে আপনি কিন্তু লাভে থাকবেন না। ওই মেকানিজমটা কিন্তু কারসাজিকারকরা করে। এখন এটা কিন্তু মিলিয়ে নেবেন, এটা কিন্তু হয় কিন্তু আপনার পোর্টফোলিওতে একটা বাড়বে আরেকটা কমবে, আরেকটা বাড়বে আরেকটা কমবে, কিন্তু পোর্টফোলিও আপনার আর ফুলফিল হবে না। পোর্টফোলিও যে টাকা যেই টাকা আপনি ইনভেস্ট করছেন এই শেয়ারগুলোতে, সেটা আর পূরণ হবে না, কখনোই পূরণ হবে না, মার্কেট ভালো হলেও পূরণ হবে না। এটা কিন্তু কারসাজিকারকরা জানে, আপনার পোর্টফোলিও কিন্তু তাদের কাছেও আছে। আমি তো গতকালকেই বলছিলাম, এই আপনার পোর্টফোলিওটা আপনি যেমন দেখতেছেন, মার্কেট মেকাররা কারসাজিকারকরাও যে কোনো ওয়েতে যে কোনো পদ্ধতিতে হোক তারা এই জিনিসটা কালেকশন করে তারা রেখে দিচ্ছে, তাদের কাছেও আছে। সুতরাং আপনার পোর্টফোলিওকে কখনোই তারা মানে প্রফিটের জায়গায় নিয়ে যাবে না জাং শেয়ারগুলো দিয়ে, আপনি কখনোটা করতে পারবেন না। তো সব কিছু মিলাই আমি মনে করি এই ডিভিডেন্ড বেজ এই স্টকগুলোতে থাকাটাই নিরাপদ এই মুহূর্তে। ডিসেম্বর ক্লোজিং স্টক যেহেতু ব্যাংক সবগুলো ডিসেম্বর ক্লোজিং, এর বাহিরেও 2-1টা স্টক ভালো দিচ্ছে, ফিন্যান্সেরও 2-1টা ভালো স্টক ডিভিডেন্ড ভালো শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে, যেমন আইডিএলসি সম্ভবত ভালো ডিভিডেন্ড দিয়েছে। ইন্স্যুরেন্সগুলো দিবে কিছুদিন পরে, কিছু দিচ্ছে, যেমন সেনা কল্যাণ ইন্স্যুরেন্স অলরেডি তার ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, রেকর্ড ডেটে চলে গেছে। এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স হিস্ট্রিতে অনেক ভালো Q1 ইপিএসও সে দিয়েছে, এবং হিস্ট্রিতে অনেক ভালো সে প্রফিট করছে। আশা করা যায় হয়তো রবিবারে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ভালো কিছু করতে পারে। সব কিছু মিলে আসলে আপনাদেরকে এই মুহূর্তে নিজের ক্যাপিটাল মানে মূল টাকাটা সেফ জোনে রাখাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। ক্যাপিটাল গেইন করার এই মুহূর্তে চিন্তা করাটা এক ধরনের মানে মার্কেটের সাথে গাদ্দারি করা আমি মনে করি। মার্কেটে যেটা চাচ্ছে না আপনি সেটাকে জোর করে আদায় করতে চাচ্ছেন, আর জোর করে আদায় করতে আপনি করতে পারবেন না, এটা সম্ভব না। এই মুহূর্তে মার্কেটে আপনি জোর করে কিছু করতে পারবেন না। গত সর্বশেষ ওয়ার্কিং ডেতে শুধু একটা শেয়ার হল্টেড, একটা না 2টা শেয়ার হল্টেড ছিল, এর মধ্যে ইন্ডিয়ান ব্যাংক সম্ভবত ছিল 400 কোম্পানির মধ্যে। তাহলে চিন্তা করতে হবে আপনাদেরকে মার্কেট কতটুকু টাইট পজিশানে আছে। এই জন্য অবশ্যই কিছু মানে লোক তো অবশ্যই দায়ী, সেটা কেন দায়ী বা কী অবস্থা সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো। ভালো থাকবেন সবাই। আপনারা এই ডিভিডেন্ড বেজ স্টকগুলোতে এন্ট্রি নিলে আপনারা অবশ্যই ভালো এখান থেকে ডিভিডেন্ড পেতে পারেন। আর বাই সেল আপনাদের নিজ দায়িত্ব করবেন, এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী নয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।